হ্যাঁ বাবা বিক্রম, তোকে বড় হয়ে পুলিশ হতে হবে, আর যারা যারা অন্যায় করে তাদেরকে শিক্ষা দিতে হবে। আমি প্রার্থনা করব তুই যেন ভালো পুলিশ হতে পারিস। রাধার এই কথা শুনে শিল্পা প্রচন্ড রেগে গিয়ে তাকে বলে, রাধা, যখন আমরা কথা বলবো তখন তুমি মাঝখানে একদম কথা বলবে না। এবার যাও এখান থেকে, গিয়ে দেখো কাজল দিদির কিছু লাগতে পারে। বিক্রম, তোর কিছু লাগবে বাবা? হ্যাঁ ছোট মা, আমাকে এক গ্লাস জল দাও। বিক্রম এখনো রাধাকে ছোট মা বলেই ডাকতো। সে ভালো করেই জানতো রাধা তার আসল মা এবং শিল্পা তাকে মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছে, কিন্তু এসব কিছুর প্রতিবাদ করার সাহস তার ছিল না। অপরদিকে রাধা প্রত্যেক দিন কান্নাকাটি করত এবং বিক্রম তাকে কান্নাকাটি করতে দেখে অনেক দুঃখী হয়ে যেত। রাধা মনে মনে এটা ভেবেছিল যে বিক্রম বড় হয়ে গেলে তার সমস্ত দুঃখ শেষ হয়ে যাবে। এইভাবেই দেখতে দেখতে আরো 7 বছর কেটে যায়, কিন্তু বাড়ির সকলে রাধার সঙ্গে খারাপ ব্যবহার করতেই থাকে। বিক্রম এখন 23 বছরের হয়ে গিয়েছিল, কিন্তু এখনো সে নিজের মায়ের সাহায্য করতে পারেনি। একদিন রাধা যখন বাড়ি পরিষ্কার করছিল, এমন সময় বিক্রম তার কাছে আসে। আরে বিক্রম, তোর কিছু লাগবে? হ্যাঁ ছোট মা, তোমার আশীর্বাদ লাগবে। আজ আমার পুলিশের পরীক্ষার রেজাল্ট বেরোবে। আমার আশীর্বাদ তো সবসময় তোর সঙ্গেই আছে রে, আমার বিশ্বাস তুই নিশ্চয়ই পাস করবি। একদিকে বিক্রম তার পুলিশের পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করছিল, অপরদিকে রিঙ্কিও প্রাপ্তবয়স্ক হয়ে উঠেছে। একদিন রিঙ্কি যখন বাজারে ছিল, এমন সময় পলাশ এবং জুলির সঙ্গে তার দেখা হয়। আরে পলাশ দাদা, তোমরা এখানে? হ্যাঁ রিঙ্কি, কয়েকদিনের জন্য ছুটি নিয়ে গ্রামে এসেছি। দীপাবলি পর্যন্ত এখানেই থাকবো। কেমন আছো তোমরা? আরে বাহ, তোমাদের একটা ছেলেও আছে। তোমরা এর নাম কি রাখলে? আমরা এর নাম রেখেছি পিন্টু। তাছাড়া আমরা সবাই খুব ভালো আছি। আরে রিঙ্কি, তুই তো ভালোই বড় হয়ে গেছিস দেখছি। সত্যি রিঙ্কি, তুই না থাকলে আমরা কখনোই এক হতে পারতাম না। তোর জন্যই আমরা বিয়ে করতে পেরেছি। আচ্ছা, তুই কি এখনো পঞ্চায়েত শুনতে যাস? আরে না না, এখন আর ওই সমস্ত কিছু শোনার সময় কই। রিঙ্কি, আমাদের উপরে তোর অনেক উপকার আছে। ভবিষ্যতে কোনোদিন আমার প্রয়োজন হলে অবশ্যই জানাস। তোমরা সুখে আছো, এটাই আমার জন্য যথেষ্ট। আর রইল আমার সমস্যার ব্যাপার, আমি তো যে কোনো সমস্যা সহজেই সমাধান করে ফেলি। অপরদিকে বিক্রমদের বাড়িতে। তুমি দেখলে তো শিল্পা, আমার ছেলে পুলিশ হয়ে গেল। এবার সবাই তাকে সম্মান করবে এবং তাকে সালাম করবে। আমি জানতাম আমার ছেলে অবশ্যই অনেক বড় কিছু একটা করবে। এবার তোমাকে আমাদের নাম উজ্জ্বল করতে হবে বিক্রম। হ্যাঁ মা, আমি জানি। রাধা দূরে দাঁড়িয়ে থেকে বিক্রমের দিকে তাকিয়েছিল এবং তার পুলিশ হয়ে যাওয়ায় সে অনেক খুশি ছিল। শেষমেশ আমার ছেলে পুলিশ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি ছোট মাকে কেক দিয়ে আসছি। এসবের কোনো প্রয়োজন নেই, তার ইচ্ছা হলে সে পরে খেয়ে নেবে। তোর বাবা একদম ঠিক বলছে বিক্রম, তুই গিয়ে নিজের বন্ধুদের সঙ্গে পার্টি করে নে, আমি তাকে কেক দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এরপর বিক্রম নিজের বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য বাইরে চলে যায়। অপরদিকে শিল্পার কথা শুনে রাধা দুঃখী হয়ে তার রুমে গিয়ে বসে পড়ে। কিছু সময় পর শিল্পা হাতে করে কেক নিয়ে রাধার কাছে আসে। রাধা, কেক খেয়ে নে, আমার ছেলে পুলিশ হয়ে গেছে। হ্যাঁ, আমি সবকিছুই শুনেছি। আমি প্রার্থনা করব সে যেন অনেক উন্নতি করে। আমি তোর সঙ্গে এসব কথা বলতে আসিনি রাধা, বিক্রম আমাকে বলে রেখেছিল, তাই আমি তোকে কেকটা দিতে এসেছি। তোর খাবার ইচ্ছে হলে খেয়ে নিস। আমার ছেলে পুলিশ হয়েছে আর আমি কেক খাবো না, তা কি করে হয়? খবরদার বিক্রমকে নিজের ছেলে বলবি না। বিক্রম আমার ছেলে, তোকে আগেও অনেকবার বারণ করেছি, সে শুধুমাত্র আমার ছেলে। এরপরেও যদি বিক্রমকে নিজের ছেলে বলিস, তাহলে আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেব। শিল্পা রাধাকে এই সমস্ত কথা বলছিল। অপরদিকে জানালা থেকে বিক্রম সমস্ত কথা শুনে ফেলে। পরের দিন সকালে রিঙ্কিদের গ্রামের প্রধান এক গুন্ডার সঙ্গে রিঙ্কির বাবার কাছে আসে। রামু, তুই প্রধান বাবুর থেকে টাকা নিয়েছিলিস, তার 6 মাস হয়ে গেছে। প্রধান বাবুকে এখনই তার টাকা ফেরত দিয়ে দে। প্রধান বাবু, আমি জানি আমি আপনার থেকে 6 মাসের সময় নিয়ে টাকা ধার করেছিলাম, কিন্তু এবার চাষবাস একদম ভালো হয়নি, তাই আমি আপনার কাছে অনুরোধ করছি আমাকে আরো 6 মাসের সময় দিয়ে দিন, আমি সব দাম মিটিয়ে দেব। না, আমি এসব করতে পারবো না। আমি ব্যবসা করি, এরকম নাটক করে আমার কাছে ছাড়া পাবি না। কিন্তু প্রধান বাবু, এই সময় আমি টাকা কোথায় পাবো? তুই চাইলে নিজের মেয়েকে বিক্রি করে টাকা আনতে পারিস, আমি তাতে কিছু বলবো না। একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, শুনে রাখ, 7 দিনের মধ্যে যদি আমার টাকা না শোধ করতে পারিস,
তাহলে আমি তোর বাড়ি থেকে তোর মেয়েকে তুলে নিয়ে যাব। প্রধান এই বলে তার গুন্ডার সঙ্গে সেখান থেকে চলে যায়। প্রধানের কথা শুনে রামু অনেক দুঃখী হয়ে যায়। পার্বতী, প্রধানবাবু বলেছেন টাকা না দিতে পারলে গুন্ডা দিয়ে আমাদের মেয়েকে তুলে নিয়ে যাবে। এসব আমি কিভাবে সহ্য করব? আমার কয়েকটা গহনা আছে, তুমি সেগুলোই বিক্রি করে তাদেরকে টাকাটা দিয়ে দাও। রিঙ্কির বাবা মা নিজেদের মধ্যে কথা বলছিল। এমন সময় রিঙ্কিও সেখানে আসে। গহনা বিক্রি করে তাদেরকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের এত সাহস যে তারা আমাকে তুলে নিয়ে যাবে। বাবা, তুমি চিন্তা করো না, আমি প্রধানকে ঠিক জব্দ করব। রিঙ্কি, এমন কিছু করিস না যার জন্য তোকেও ফাঁসতে হয় এবং আমাদেরকেও ফাঁসতে হয়। আরে বাবা, তুমি শুধু শুধুই চিন্তা করছো। নিজের মেয়ের উপরে একটু বিশ্বাস রাখো। রিঙ্কি তার বাবা মাকে এসব কথা বলছিল। অপরদিকে বিক্রম তার পুলিশের চাকরি জয়েন করে নেয়। বিক্রম, আজ তোমার চাকরির প্রথম দিন। জয়েন করার পর এটা তোমার প্রথম কেস। আমাদের সমস্ত এলাকায় মদ ব্যান করা আছে, কিন্তু তারপরেও কারা এসব সাপ্লাই করে আমরা বুঝতে পারছি না। আমাদের কাছে একটাও সূত্র নেই। নকল মদের জন্য অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। স্যার, আমি এই কেস নিয়ে ভালোভাবে কাজ করব এবং খুব তাড়াতাড়ি আসামিকে ধরার চেষ্টা করব। বিক্রম ডিএসপির কেবিন থেকে বাইরে আসতেই রিঙ্কির সঙ্গে তার দেখা হয়। হ্যালো স্যার, একটা ইম্পর্টেন্ট ব্যাপারে আপনার সঙ্গে কথা বলার ছিল। হ্যাঁ, বলুন। এরপর রিঙ্কি বিক্রমকে কয়েকটা কথা বলার পর নিজের বাড়ি ফিরে আসে। পরের দিন রিঙ্কি যখন বাড়িতে ছিল, এমন সময় গ্রাম প্রধান দুঃখী হয়ে তাদের বাড়িতে আসে। রামু, তোর যখন ইচ্ছা টাকা ফিরিয়ে দিস, আমার কোনো রকম তাড়া নেই। কি হয়েছে প্রধানবাবু, আপনি এরকম করে বলছেন কেন? না না, কিছু হয়নি, তুই শুধু নিজের মেয়েকে একটু বুঝিয়ে দিস। প্রধানবাবু, আপনার কপাল ভালো যে পুলিশের সামনে আমি শুধু আপনার পার্টনারদেরই নাম বলেছি, এখনো আপনার নাম বলিনি। যদি এর পরেও আপনি আমার বাবাকে বিরক্ত করেন, তাহলে এবার আপনার নামটাও বলে আসবো, আর তার সাথে কিছু প্রমাণও দিয়ে আসবো। এইবার তো শুধু নকল মদের ব্যাপারে বলেছিলাম, পরের বারে চন্দন কাঠ পাচারের কথাটাও জানিয়ে দেব। না রিঙ্কি, এরকম করো না, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি আসছি রামু। গ্রাম প্রধান এই বলে সেখান থেকে চলে যায়। কিন্তু রিঙ্কি, তুই এত সব ব্যাপারে কিভাবে জানলি? বাবা, আমি উকিল হওয়ার জন্য পড়াশোনা করছি, তাই এইটুকু খবর আমাকে রাখতেই হয়। কখন কোন জিনিসটা কাজে লেগে যায় তার তো কোনো ঠিক নেই। পরের দিন গ্রামের একটি বাগানে বিক্রম এবং রিঙ্কি দেখা করে। রিঙ্কি, আপনার জন্য এই জায়গায় নকল মদের সাপ্লাই প্রায় বন্ধ হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আপনি কি এই থানাতে নতুন? আগে তো কোনোদিন আপনাকে এখানে দেখিনি। আসলে এখানে আমার নতুন পোস্টিং হয়েছে। আরে বাহ, প্রথম কেসেতেই সফল হয়ে গেছেন, কংগ্রাচুলেশনস। বিক্রম এবং রিঙ্কির মাঝে বন্ধুত্ব শুরু হয়ে যায়। বিক্রম প্রত্যেক দিনই থানার কাজ শেষ করার পর রিঙ্কির সঙ্গে দেখা করতে আসতো এবং নদীর ধারে বসে সময় কাটাতো। ধীরে ধীরে গ্রামের কয়েকজন মহিলা তাদেরকে দেখে ফেলে। একদিন গ্রামের কয়েকজন মহিলা রিঙ্কির মায়ের কাছে গিয়ে বলে, পার্বতী, তোকে আমরা আগেও বলেছিলাম আর এখনো বলছি, আমাদের গ্রামে এসব চলবে না। আরে, সেই ছেলেটা রিঙ্কির শুধুমাত্র বন্ধু হয়। কি বললে? বন্ধু? এই বয়সে ছেলে মেয়ে বন্ধু হয় না। বেশি বাড়াবাড়ি হওয়ার আগে তাদেরকে বিয়ে করে নিতে বল, না হলে পরে অনেক খারাপ হয়ে যাবে। এই রিঙ্কি তো এখনো পড়াশোনা করছে, এখন বিয়ের ব্যাপারে কথা বলাটা ঠিক হবে না। গ্রামে পঞ্চায়েত বসিয়ে রিঙ্কির ব্যাপারে কোনো কথা ওঠার আগেই তোমাকে এগুলো ঠিক করতে হবে, না হলে রিঙ্কির জন্য তোমাদের সবাইকে গ্রাম ছাড়তে হতে পারে। এটাই আমাদের গ্রামের নিয়ম। গ্রামের মহিলাদের কাছ থেকে এসব কথা শোনার পর রিঙ্কির বাবা মা অনেক চিন্তিত হয়ে পড়ে। এরপর রিঙ্কির বাবা তাকে বিক্রমের সঙ্গে দেখা করতে বারণ করে দেয় এবং বাড়ি থেকে বের হতে দেয় না। অপরদিকে বিক্রম নদীর ধারে দাঁড়িয়ে রিঙ্কির অপেক্ষা করছিল। আজ এত দেরি হয়ে গেল, কিন্তু রিঙ্কি এখনো এলো না। এক কাজ করি, তাদের বাড়িতে চলে যাই। এরপর বিক্রম রিঙ্কির বাড়ির খোঁজ করতে করতে তাদের বাড়িতে পৌঁছে যায়। বিক্রমকে সামনে দেখে রিঙ্কির বাবা অনেক রেগে যায়। নমস্কার আঙ্কেল, আমি রিঙ্কির সঙ্গে দেখা করার জন্য এসেছি। তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে রিঙ্কির সঙ্গে দেখা করতে দেব না। কি হয়েছে আঙ্কেল, আপনি আমাকে এরকম করে বলছেন কেন? তুমি শহরের ছেলে, তুমি গ্রামের নিয়ম জানো না। এখানে ছেলে মেয়ে এভাবে দেখা করতে পারে না। লোকেরা তাদের নিয়ে নানা রকম কথা বলে এবং তাদেরকে বদনাম করে দেয়। তোমরা এভাবে দেখা করতে থাকলে আমরা কোনোদিন রিঙ্কির বিয়ে দিতে পারবো না। কি বললেন?
রিঙ্কির বিয়ে? হ্যাঁ, এবার এখান থেকে চলে যাও। আমি আর কোনো রকম কথা বলতে চাই না। তোমাদেরকে নিয়ে লোকেরা নানা রকম কথা বলছে। রামু বিক্রমকে এই সমস্ত কথা বলতে থাকে। অপরদিকে রুমের ভেতর থেকে রিঙ্কি বলে, বাবা, আমাদের মধ্যে এরকম কিছুই নেই, আমরা শুধুমাত্র ভালো বন্ধু, সবার ভুল বুঝাবুঝি হয়েছে। আপনি শুনলেন তো আঙ্কেল, রিঙ্কি কি বলছে? না, আমি কিছু শুনতে চাই না, আর কিছু বুঝতেও চাই না। তুমি এখান থেকে চলে যাও। আঙ্কেল, আমি যদি বলি যে আমি রিঙ্কিকে অনেক পছন্দ করি এবং তাকে বিয়ে করতে চাই? বিক্রমের কথা শুনে রুমের ভেতরে থাকা রিঙ্কি অনেক খুশি হয়ে যায়। তার মানে বিক্রম আমাকে পছন্দ করে আর সে আমাকে বিয়েও করতে চাইছে। ও মাই গড, আমিও তো বিক্রমকে অনেক পছন্দ করি। বাবা এই বিয়ের জন্য রাজি হয়ে গেলে খুব ভালো হবে। তুমি এটা কি বলছো? তুমি কি সত্যি সত্যি রিঙ্কিকে বিয়ে করতে চাও? হ্যাঁ, আমি তাকে বিয়ে করতে চাই। আমি আজকে নিজের বাড়িতে রিঙ্কির ব্যাপারে জানিয়ে আপনাকে খবর দেব। ঠিক আছে, এবার আমি আসছি। এরপর সেদিন রাতের বেলা বিক্রম বাড়ি ফিরে রাতের খাবারের সময় তার বাবাকে বলে, বাবা, আমি রিঙ্কি নামের এক মেয়েকে খুব পছন্দ করি এবং তাকে বিয়ে করতে চাই। মেয়েটা কি করে? তার কোথায় বাড়ি? আমার যেখানে পোস্টিং হয়েছে মেয়েটা সেখানেই থাকে। সে একজন উকিল হওয়ার জন্য পড়াশোনা করছে। আরে বাহ, এটা তো অনেক ভালো খবর। ছেলে পুলিশ আর বৌমা হবে উকিল। আমাদের এতে কোনো আপত্তি নেই বিক্রম। কাজল দিদি, তুমি কি বলো? আমি আবার এতে কি বলবো? এই বাড়িতে সব ছেলেরা নিজের ইচ্ছে মতোই মেয়ে পছন্দ করে রাখে। সবাই রাজি হয়ে যাওয়ায় বিক্রম অনেক খুশি হয়ে যায়। একদিন রিঙ্কি তার বাবা মায়ের সঙ্গে বিয়ের কথা বলার জন্য বিক্রমদের বাড়িতে আসে। রাধা, রাধা, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা কর। এই রাধাটাকে, আমরা যখন থেকে এখানে এসেছি রাধা একাই বাড়ির সমস্ত কাজ করছে আর বিক্রমের মা বসে বসে আদেশ দিচ্ছে। রিঙ্কি এই সমস্ত কথা ভাবছিল। এমন সময় রাধা হাতে মিষ্টি নিয়ে তাদের কাছে আসে। আচ্ছা, ইনি কে? এনার ব্যাপারে তো কিছু শুনিনি। এর কথা বাদ দাও, তুমি মিষ্টি খাও। মিষ্টি খাওয়ার পর তুমি বিক্রমের সঙ্গে আমাদের বাড়িটা ভালো করে ঘুরে ঘুরে দেখে নিও। এসব বেকার কথা বাদ দাও। হ্যাঁ রিঙ্কি, চলো, আমি তোমাকে আমাদের বাড়ি দেখিয়ে দিই। এরপর বিক্রম রিঙ্কিকে বাড়ি দেখানোর পর ছাদে যায়। কি হয়েছে রিঙ্কি? আমাদের বাড়ি তোমার পছন্দ হয়নি নাকি বাড়ির লোক পছন্দ হয়নি? তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? না না, সবকিছু ঠিক আছে। আচ্ছা বিক্রম, একটা কথা বলবে? সেই মহিলাটিকে যে বাড়ির সমস্ত কাজ করছে? তুমি আগে বিয়ে করে এই বাড়িতে চলে এসো, তারপর সব বুঝতে পেরে যাবে। এবার নিচে চলো, সবাই আমাদের অপেক্ষা করছে। না হলে তোমার বাবা মনে করবে আমি তোমাকে নিয়ে পালিয়ে গেছি। হা 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 হা। এরপর রিঙ্কি নিজের বাবা মায়ের সঙ্গে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পরেও রিঙ্কি রাধার কথাই চিন্তা করতে থাকে। সেই মহিলাটি একাই বাড়ির সমস্ত কাজ করছিল, কিন্তু তারপরেও সকলে তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছিল দেখেছি। এভাবে দেখতে দেখতে 1 মাস কেটে যায় এবং খুব ধুমধাম করে রিঙ্কি ও বিক্রমের বিয়ে হয়ে যায়। বিয়ে করে রিঙ্কি তার শ্বশুর বাড়িতে চলে আসে। বৌমা, ইনি হলেন তোমার পিসি শাশুড়ি আর ইনি হলেন তোমার শ্বশুর মশাই আর আমি তোমার শাশুড়ি। এটাই আমাদের ছোট একটা পরিবার। আজ থেকে তুমি এই বাড়ির নতুন সদস্য। আমি আশা করছি আমি যেমনটা বলবো তুমি সবকিছু সেরকম ভাবেই করবে। শিল্পা নানা রকম কথা বলছিল। অপরদিকে রিঙ্কি এদিক সেদিক তাকিয়ে রাধাকে খুঁজছিল। কিছুক্ষণ পর রিঙ্কি দেখতে পায় রাধা বাড়ির এক কোণে বসে কান্নাকাটি করছে। সেদিন রাতের বেলা বিক্রম এবং রিঙ্কি যখন তাদের রুমে ছিল। রিঙ্কি, আজ শ্বশুর বাড়িতে তোমার প্রথম দিন। রাতে বেশি জেগে থাকতে হবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কাল সকাল থেকে তোমাকে বৌমা হওয়ার দায়িত্ব পালন করতে হবে। ঠিক আছে ইন্সপেক্টর বাবু, তোমার কথা তো শুনতেই হচ্ছে, না হলে হয়তো আমাকে অ্যারেস্ট করে নিতে পারো। আমি চাইলে তোমাকে অ্যারেস্ট করে নিতে পারি, কিন্তু তুমিও তো উকিল। আমি জানি তুমি ঠিক কোনো না কোনো আইন দেখিয়ে বাইরে বেরিয়ে আসবে। হা হা হা। এরপর বিক্রম ঘুমিয়ে পড়ে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরেও রিঙ্কি ঘুমাতে পারে না। সে শুয়ে শুয়ে রাধার ব্যাপারে চিন্তা করতে থাকে। সেই মহিলাটি একা বসে কান্নাকাটি করছিল কেন? তাছাড়া তার সঙ্গে কেউ আমার আলাপও করালো না। আচ্ছা বিক্রম, বিক্রম, আরে বিক্রম তো ঘুমিয়ে পড়লো। আমার তো ঘুম পাচ্ছে না। যাই, একটু বরং বাইরে গিয়ে দেখি যদি সেই মহিলাটিকে দেখতে পেয়ে যায়। অপরদিকে রাধা তখনও নিজের রুমে বসে কান্নাকাটি করছিল। আমার সঙ্গে কেন এরকম হচ্ছে? সবাই আমার বাড়িতেই আমাকে পর করে দিয়েছে। আমার বৌমার সঙ্গে আমাকে দেখাও করতে দেয়নি। হে ঈশ্বর,
আমি কত অসহায় হয়ে গিয়েছি। রাধা এসব কথা বলতে বলতে কান্নাকাটি করছিল। এমন সময় রিঙ্কি তার কাছে আসে। কি হয়েছে আন্টি, আপনি কাঁদছেন কেন? বৌমা, তুমি এত রাতে এখানে, তুমি এখানে কেন এসেছো? কেউ তোমাকে দেখে নিলে আমার উপরে অনেক রাগারাগি করবে। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও বৌমা। না আন্টি, আমি এখান থেকে যাব না। আমি এটা জানতে চাই যে আপনি কান্নাকাটি করছেন কেন? আজই বাড়িতে বিয়ে হয়েছে, কিন্তু আপনি এত দুঃখী কেন? কেন কাঁদবো না বৌমা? আমার ছেলের বিয়ে দেওয়া হলো, কিন্তু কেউ আমাকেই বলেনি। আপনার ছেলের বিয়ে? আমি কিছু বুঝে উঠতে পারছি না। না বৌমা, আমরা এ ব্যাপারে কোনো কথা বলবো না। তুমি যাও, তুমি বরং গিয়ে ঘুমিয়ে পড়ো। আন্টি, আমি সত্যি কথা না জেনে এখান থেকে কোথাও যাব না। আন্টি প্লিজ, আপনি আমাকে বলুন এসব কি চলছে এখানে। তুমি যখন শুনতেই চাইছো তাহলে শোনো। বিক্রম আমার ছেলে, সে আমার নিজের সন্তান। কি বললেন? বিক্রম আপনার ছেলে? হ্যাঁ বৌমা, বিক্রম আমার ছেলে। আমি তাকে জন্ম দিয়েছি। তোমার শ্বশুর মশাই আমার স্বামী। ওই শিল্পা একটা বাজারের মহিলা, সে তোমার আসল শাশুড়ি নয়। এই সমস্ত আপনি কি বলছেন? তোমার মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি? তাহলে যাও, নিজের স্বামীকে গিয়ে জিজ্ঞাসা করে নাও। এত বছর থেকে সে সবকিছু জানে, কিন্তু সে নিজের মায়ের জন্য লড়াই করতে পারে না। সে আমাকে অনেক ভালোবাসে, সবসময় লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা বলতে আসে, কিন্তু বাড়ির বাকি লোকদের সঙ্গে আমার জন্য ঝগড়া করতে পারে না। সে অনেক শান্ত স্বভাবের ছেলে। আন্টি, আপনি আমাকে সবকিছু পরিষ্কার করে বলুন, কি হয়েছিল? এদিকে রাধা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা রিঙ্কিকে বলতে শুরু করে। অপরদিকে বিক্রম উঠে নিজের বিছানায় বসে পড়ে। আমি জানি রিঙ্কি, তুমি আমার মায়ের সঙ্গে দেখা করতে গেছো। এত বছর থেকে আমি নিজের মায়ের জন্য কিছু করতে পারিনি, কিন্তু আমার বিশ্বাস তুমি সবকিছু ঠিক করতে পারবে। বিক্রম এই সমস্ত কথা ভাবতে থাকে। অপরদিকে রাধার কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর রিঙ্কি বলে, আচ্ছা তাহলে এটাই আসল ব্যাপার। আমি যতটা বুঝতে পারছি সব গন্ডগোল কাজল পিসির জন্যই হয়েছে। ঠিক আছে, এবার আপনি দেখতে থাকুন আপনার বৌমা কি কি করে। আমি সবাইকে উচিত শিক্ষা দেব। না বৌমা, তুমি তাদের সাথে কিচ্ছু করতে যেও না, তাহলে তারা তোমার জীবনটাও খারাপ করে দিতে পারে। মা, আপনি জানেন আপনার জীবন কেন খারাপ হয়েছে? কেন এত বছর থেকে সবাই আপনার উপর অত্যাচার করে? তারা এই জন্যই করেছে কারণ আপনি সাহস দেখাতে পারেননি আর মুখ বুঝে সবকিছু সহ্য করেছেন। যদি কোনো মহিলা নিজেকে দুর্বল মনে করে, তাহলে এই সমাজের লোকেরা তার উপরে এইভাবেই অত্যাচার করতে থাকে। আমরা আর ভয় করব না মা। আমাদের সঙ্গে যারা খারাপ ব্যবহার করবে, আমরাও তাদের সঙ্গে একই ব্যবহার করব। পরের দিন সকালে শিল্পা এবং কাজল হলরুমে বসে নতুন বৌমায়ের রুম থেকে বেরোনোর অপেক্ষা করছিল, কিন্তু অনেক অপেক্ষার পরেও রিঙ্কি রুম থেকে বেরিয়ে আসে না। মেয়েটা মোটেও ভালো নয় দেখছি। আমি আগেই বলেছিলাম মেয়েটা বিক্রমকে তার গোলাম বানিয়ে রাখবে আর আমাদের মাথার উপরে নাচানাচি করবে। আমরা সকাল থেকে বসে আছি, কিন্তু আমাদের জন্য এক কাপ চাও বানাতে পারলো না। আরে না না দিদি, তুমি শুধু শুধুই চিন্তা করছো। হয়তো বৌমা অনেক টায়ার্ড আছে, তাই এখনো ঘুম থেকে উঠতে পারেনি। কাল আমি তাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম, সকালে ঘুম থেকে উঠে আমাদের আশীর্বাদ নেওয়ার জন্য সে যেন চলে আসে। শিল্পা এবং কাজল নিজেদের মধ্যে কথা বলছিল। এমন সময় দূর থেকে রিঙ্কির হাসাহাসির আওয়াজ শুনতে পাওয়া যায়। আমরা দুজনে এখানে বসে আছি, হাসাহাসি কারা করছে? হয়তো বাড়ির বাগানে কেউ হাসছে। এ বাড়িতে এরকম কে চলে এলো যে এত জোরে জোরে হাসাহাসি করছে? চলো তো আমরা গিয়ে দেখি। এরপর শিল্পা এবং কাজল বাড়ির বাগানের দিকে চলে যায়। তারা সেখানে গিয়ে দেখে রিঙ্কি এবং রাধা বাড়ির বাগানে বসে চা খাচ্ছে। সত্যি মা, আপনার হাতের রান্না অনেক ভালো। কাল রাতের খাবার খেয়ে আমি ইমপ্রেস হয়ে গেলাম। তারপর আজকের ব্রেকফাস্টটাও অনেক ভালো হয়েছে। বৌমা, তোমার হাতের চাটাও খুব ভালো। এত বছর পর কেউ আমাকে চা বানিয়ে খাওয়ালো, আজ আমি অনেক খুশি বৌমা। শিল্পা এবং কাজল এইসব নিজের চোখে দেখার পরেও বিশ্বাস করতে পারছিল না। কি হচ্ছে এখানে? রাধা, তুমি আমার বৌমার সঙ্গে এখানে বসে কি করছো? বাড়ির কাজ কে করবে? এটা তুমি কি বলছো শিল্পা? আমি যতটা জানি রিঙ্কি আমার বৌমা। মুখ সামলে কথা বল রাধা, না হলে আমরা দুজন কি করব এটা তুই ভালো করেই জানিস। বৌমা, তুমি আমাদের কথা চিন্তা না করে এই মহিলার সঙ্গে বসে চা খাচ্ছ? আমি আপনাদেরকে অনেকবার জিজ্ঞাসা করলাম যে এই মহিলাটি কে, কিন্তু আপনারা তো আমাকে কিছুই বললেন না। তারপর আমি কি করতাম? শেষমেশ কোনো রাস্তা না পেয়ে এনাকেই জিজ্ঞাসা করে নিলাম। তারপর আমি সব সত্যি কথাগুলো জানতে পেরে গেছি। ইনি আমার নিজের শাশুড়ি মা, আমার আসল শাশুড়ি মা।
তাই আমি মায়ের সঙ্গেই বসে চা খাচ্ছি। বাইরের লোকদের সঙ্গে বসে চা খেতে আমার একদমই ভালো লাগে না। পিঙ্কি, এই বাড়িতে এসে তোর একদিনও শেষ হয়নি আর তুই আমাদের সঙ্গে এভাবে কথা বলছিস? আমি তো এটা বুঝতে পারছি না যে আমি কি এমন ভুল করেছি যার জন্য আপনারা এত বেশি রেগে যাচ্ছেন। আমাদের সামনে নাটক করার চেষ্টা করছো? এবার আমি বিক্রমকে এসব ব্যাপারে বলবো। বিক্রম সবকিছু ঠিক করবে। এরপর সেদিন রাতের বেলা শিল্পা বিক্রমকে সমস্ত কথা জানায়। সবকিছু শোনার পরে বিক্রম বলে, এসব তুমি কি বলছো মা? রিঙ্কি ছোট মায়ের সঙ্গে বসেছিল? হ্যাঁ বিক্রম, আমি সত্যি কথা বলছি। সেই রাধা একবারের জন্যও তোকে ভালোবাসেনি, কোনোদিন তোকে আদর করেনি। আমি তোর আসল মা। আমিই তোকে ছোটবেলা থেকে বড় করে এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছি বাবা। হয়তো রিঙ্কির কোনো ভুল হয়েছে, তুমি চিন্তা করো না, আমি তাকে বুঝিয়ে দেব। এরপর বিক্রম তার রুমে চলে যায়। বিক্রমকে সামনে দেখে রিঙ্কি বলে, খবরদার বিক্রম, আমার উপর রাগারাগি করার একদমই চেষ্টা করবে না। তোমার কি মনে হয় না তুমি ভুল মানুষের সঙ্গে আছো? তোমার নিজের মা কত বছর থেকে কান্নাকাটি করছে, তুমি কি তার চোখের জল দেখতে পাও না? তোমার মা কত ভালো মহিলা, কিন্তু তোমার বাবা তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। তাছাড়া সে নিজের ছেলেকে কিভাবে অন্যের হাতে তুলে দিতে পারে? তুমি এত বছর থেকে কি করছিলে? আমি এটাতে কি করতে পারি? ছোটবেলা থেকে যেটা দেখেছি ওটাই সত্যি মনে করে নিয়েছি। এখন তো তোমার বুদ্ধি হয়ে গেছে বিক্রম, তাহলে নিজের মায়ের জন্য লড়াই করছো না কেন? আমি তোমার থেকে একদম এটাই আশা করেছিলাম রিঙ্কি। তুমি কি বলতে চাইছো? আমি বুঝতে পারলাম না। রিঙ্কি, আমি জানতাম একমাত্র তুমি আমার মাকে অধিকার পাইয়ে দিতে পারবে। ওই মহিলা আমার মায়ের সঙ্গে যত খারাপ ব্যবহার করেছে তার বদলা একমাত্র তুমি নিতে পারবে। আমি সবকিছুর বদলা নিতে পারতাম না। তোমার যা করতে ইচ্ছা করে করো রিঙ্কি, এরপর আর কোনোদিন যেন আমার মায়ের চোখে জল না আসে। তোমার নিজের মার কোনোদিনও কাঁদবে না বিক্রম, আমি তোমাকে কথা দিলাম। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পের পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবার আমরা ফিরে আসবো তোমাদের জন্য পরবর্তী পর্ব নিয়ে।